আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নিরাপত্তার জন্য জনভোগান্তি না করতে এসএসএফকে প্রধান উপদেষ্টার নির্দেশ, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়নি, জামায়াত এনসিপি পক্ষে মত দিলেও বিপক্ষে বিএনপি। ইরানে সামরিক হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে বলে ইরানের হুঁশিয়ারি, মার্কিন শর্ত মানবেন না বললেন খামেনি। এবং দেশে প্রথমবার বিরল গোলাপি হাতির ভিডিও ধারণ করল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জনগণের ভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ বাহিনীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানের আয়োজন। এসএসএফ এর প্রধান হিসেবে আপনার উপদেশ, আন্তরিক সহযোগিতা এবং সময়োপযোগী দিক নির্দেশনায় এই বাহিনী সঠিকভাবে সার্বক্ষণিক নিরাপত্তা বিধান করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার কারণেই বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় বিশেষ এই বাহিনীকে। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে করে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সুসম্পর্ক বজায় রাখা এবং নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন, তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা যে আন্দোলন করছেন তা ভিন্ন দিকে প্রবাহিত করতে সরকার ষড়যন্ত্র চালাচ্ছে। নগর ভবনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি আবারও বলেন, সব জরুরি সেবা চালু রেখে আন্দোলন অব্যাহত থাকবে। লায়লা নওশিনের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে এবার ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলন চলার মধ্যে জরুরি সেবা অব্যাহত রাখতে আবারও বৈঠক করেছেন ইশরাক। ইশরাক অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের জরুরি সেবা কার্যক্রমে বাধা দিতে ষড়যন্ত্র করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত, কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের
কার্যক্রমকে উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায় কিনা সেই চেষ্টা তারা লিপ্ত হয়েছে। ইশরাক হোসেন তার বিরুদ্ধে আনা ফৌজদারি অপরাধের অভিযোগ নিয়েও কথা বলেন। যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যান? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা যুদ্ধ করেছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সংশ্লিষ্ট সব দপ্তরে অনুসন্ধান চালাতে দুদককে আহ্বান জানান ইশরাক। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়নি। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিলেও বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রের নির্বাহী বিভাগকে দুর্বল করে আরেকটি ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষা করার সময় এখন নয়। এনসিসি গঠনে রাজনৈতিক দলগুলো একমত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার তৃতীয় দিনের আলোচনা। প্রধান বিষয় ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন। সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। নির্ধারিত আরেকটি বিষয় রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু হলেও তা সম্পন্ন হয়নি। এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা নির্দলীয়, নিরপেক্ষ এবং যিনি বাংলাদেশকে মানেন, মুক্তিযুদ্ধকে মানেন, একটা অসাম্প্রদায়িক চেতনার মানুষ, তাকেই রাষ্ট্রপতি হিসেবে চাই। আগের দিনের আলোচনা বয়কটের পর তৃতীয় দিন অংশ নিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের পক্ষে অবস্থান তুলে ধরে জামায়াতে ইসলামী। আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন। তো এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। জাতীয় নাগরিক পার্টি সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে দলের অবস্থান তুলে ধরে বিরোধিতাকারীদের বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে। আমরা আশা করেছিলাম, আমরা ফোরামের কাছে যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। গণফোরাম, সিপিবি সহ বামপন্থী দলগুলো আলোচনার ক্ষেত্রে বৈষম্যের শিকার অভিযোগ করে কিছু সময়ের জন্য ওয়াকআউট করে। বিষয়টিকে গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য হিসেবে দেখছে কমিশন। আমরা দেখেছি দু একটি দলে একাধিক প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, এবং আমরা এই ব্যাপারে আমি গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আমি দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। যে আজকের সবচেয়ে বড় অর্জন যেটা, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি, পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি, এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আগামী সপ্তাহে আলোচনা করবে কমিশন। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জোর করে চাপিয়ে দেয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তাদেরই অপূরণীয় ক্ষতির মুখোমুখি হতে হবে। ইসরায়েলে মাঝারি পাল্লার ফাত্তা 1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান।
রং বদলাচ্ছে প্রকৃতি, আর সেই রঙে যোগ হয়েছে বিরল ও বিস্ময়কর প্রাণী গোলাপি হাতি। দেশে প্রথমবারের মতো অতি দুর্লভ এই হাতির শাবকটির ভিডিও চিত্র ধারণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। রাঙামাটির বরুণাছড়ির টিলায় দুর্লভ হাতি শাবকটির দেখা পায় দলটি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই সাফল্য বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মনসুর আহমেদকে সঙ্গে নিয়ে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। পাহাড়, জল, সবুজে মোড়ানো এক অপার সৌন্দর্যের নাম রাঙামাটি। পাহাড়ি কণা নামে খ্যাত পার্বত্য এই জেলায় রয়েছে জীববৈচিত্র্যের অসাধারণ মিতালি। রাঙামাটি থেকে প্রায় 1.5 ঘন্টার স্পিডবোট যাত্রা শেষেই বরুণাছড়ি। সম্প্রতি রাঙামাটির বরুণাছড়িতে জন্ম নিয়েছে গোলাপি আভায় মোড়ানো নবজাতক হাতি। চারপাশে পাহাড় আর মাঝখানে বরুণাছড়ি দ্বীপ, আর এই দ্বীপেই বাংলাদেশে প্রথমবারের মতো জন্ম নিয়েছে গোলাপি হাতি। তবে বনাঞ্চল কমে যাওয়ায় প্রকৃতিতে অতি বিপন্ন গোলাপি হাতি। বিশ্বের অতি দুর্লভ এই হাতিটির খোঁজে বরুণাছড়ি গহীন বনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। দুর্গম পাহাড় ও টিলার উঁচু নিচু রাস্তার শত বাধা পেরিয়ে দুঃসাহসিক অভিযান। দীর্ঘ পরিশ্রম আর ধৈর্যের এই অদম্য পথযাত্রায় অবশেষে দেখা মিলে গোলাপি শাবকের। 20 বছর যাবত আমাদের এলাকায় হাতি আসছে, আমি দেখতেছি, কিন্তু এরকম হাতি আমি কখনো দেখি নাই। এখন এটা কেন হলো, এটা নিয়ে আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে। আসলে যে কি, আমরা যদি জানতে পারতাম আপনাদের মাধ্যমে বা যারা রিসার্চ করে যদি জানায়, তো আমরা খুব উপকৃত হতাম। হাতির বাচ্চার রং একটু ডিফারেন্ট, কেউ কেউ সাদা বলছে, কেউ কেউ গোলাপি বলছে। আসলে অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে সেটি একটু আসলে গবেষণা করার বিষয় আছে, একটু সময় লাগবে কনক্লুশনে পৌঁছতে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই প্রচেষ্টা দেশের বন্যপ্রাণী গবেষণায় একটি বড় অর্জন হিসাবে দেখছেন গবেষক ও বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে হাতির গায়ের রং কালচে, কিন্তু কোনো কারণে যদি তার চামড়ায় যে রঞ্জক পদার্থটি তৈরি হয়, সেটি যদি কোনো অস্বাভাবিকতার কারণে সেটি তৈরি না হয়, তখন সেটি কিছুটা ফ্যাকাশে বা গোলাপি রং ধারণ করে, এবং এই হাতিটির ক্ষেত্রেও তাই হয়েছে। এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। হাতির আবাসস্থল সংরক্ষণ করতে হবে এবং স্থানীয় মানুষ যারা, তাদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে সংগঠিত করে হাতি আর মানুষের দ্বন্দ্ব যাতে কমিয়ে আনা যায়, সেই বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে। দুর্লভ গোলাপি হাতির সংরক্ষণে সচেতনতা সহ সমন্বিত পদক্ষেপে গুরুত্ব আরোপ প্রকৃতিপ্রেমীদের। আমাদের দেশে হাতি সংখ্যা দিন দিন কমে যাচ্ছে খাদ্যের অভাবে। পাশাপাশি আমাদের যে ধরনের এলাকাগুলোতে এদের বিচরণ ছিল কিংবা আছে, সেখানে কিন্তু এরা অবাধে সেই আগের মতো কিন্তু ঘুরে বেড়াতে পারে না। আমাদের বসতি বেড়ে গেছে মানুষজনের। একে সংরক্ষণ করাটা, যত বেশি আমরা সচেতন হব এ ব্যাপারে এবং আমরা যত বেশি এদের ব্যাপারে কেয়ার নিব, তাহলেই কিন্তু এদের সংখ্যাটা বাড়বে। এবং পাশাপাশি এদের যে এই ধরনের বিচরণ ক্ষেত্র, সেই বিচরণ ক্ষেত্রগুলোকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ হাতি আছে, সেটা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে একসময় কিন্তু এরাও বিলুপ্ত হয়ে যাবে। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে যখন বিপর্যস্ত পুরো বিশ্ব, তখনই প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে নান্দনিক বন্যপ্রাণী গোলাপি হাতির উপস্থিতি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। রাঙামাটি থেকে সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই। আমাদের এবারে প্রসঙ্গ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। গল টেস্টের দ্বিতীয় দিনে 9 উইকেট হারিয়েও চালকের আসনে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দিন শেষে টাইগারদের সংগ্রহ 484 রান। মাত্র 10 রানের জন্য সেঞ্চুরি করা হয়নি লিটন দাসের। বৃষ্টি বিঘ্নিত শেষ সেশনে 26 রানের ব্যবধানে সফরকারীদের 5 উইকেট তুলে নেন লঙ্কান বোলাররা। আদিল আহমেদ খানের রিপোর্ট।
শেষ সেশনে 5 উইকেট হারালেও প্রথম দিনের মতো গল টেস্টের দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 484 রানের বড় সংগ্রহ নিয়েই দিন শেষ করেছে টাইগাররা। 1 উইকেট হাতে নিয়ে বাংলাদেশের তৃতীয় দিন শুরু করবেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদিন মুশফিক শান্তর পার্টনারশিপটা বেশি বড় হয়নি। 148 রানে অধিনায়ক শান্ত থামলে 264 রানে ভাঙে চতুর্থ উইকেট জুটি। 4 উইকেটে 283 রানে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনটা নিজেদের মতো কাটান মুশফিক ও 5-এ ব্যাট করতে নামা লিটন দাস। বাজে সময় পার করে 3 সংস্করণে 26 ইনিংস পর 50-র দেখা পান তিনি। সপ্তমবারের মতো 150 পেরোনো ইনিংস খেলেছেন অভিজ্ঞ কিপার ব্যাটার মুশফিকুর। মাঝে বৃষ্টিতে 2.5 ঘন্টা পর মাঠে নেমে স্কোর বড় করা হয়নি মুশির। 9 বাউন্ডারিতে 163 রানে ফেরেন আসিতা ফের্নান্দোর বলে। সেঞ্চুরির পথে হাঁটতে থাকা লিটন দাস অভিষেক হওয়ায় লঙ্কান স্পিনার থারিন্দু রত্নানায়কের শিকার হওয়ার আগে 1, 6 ও 11 বাউন্ডারিতে খেলেন 90 রানের ইনিংস। শেষ দিকে লঙ্কান বোলাররা 11 রানে জাকের তাইজুল ও নাইম হাসানকে ফিরিয়ে চাপে রাখলেও বাংলাদেশের শেষ উইকেট ধরে রাখেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর ট্যাঙ্ক, মেশিন গান, ড্রোন হামলা, কমপক্ষে 70 জন নিহত। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বহুতল ভবনে সবচেয়ে বেশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। ঢাকার বাইরের জেলাগুলোতে মুক্ত পরিবেশে ডেঙ্গুর বিস্তার বেশি। ডেঙ্গু রোগের বাহকের কীটতাত্ত্বিক জরিপ অবহিতকরণ সভায় এই তথ্য তুলে ধরা হয়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR আয়োজিত সভায় জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করার কথা জানান বক্তারা। পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যু কমাতে জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর ট্যাঙ্ক, মেশিনগান ও ড্রোন দিয়ে গুলি চালিয়ে কমপক্ষে 70 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছেন অনেকে। আল জাজিরা এই তথ্য জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের সড়কে ত্রাণ সংগ্রহকারী জনতার উপর ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রস্তাবিত বাজেটে লিফটকে মূলধনী যন্ত্রপাতি হিসেবে অন্তর্ভুক্ত করে আমদানিতে আরোপিত বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর ও লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বেলিয়া। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, 2021-22 অর্থ বছর পর্যন্ত লিফট মূলধনী যন্ত্রপাতি ক্যাটাগরিতে ছিল। পরের বছরের বাজেটে লিফটকে বাণিজ্যিক পণ্য করায় শুল্ক ও কর বেড়ে যায় বলে দাবি তাদের। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে লিফটকে বাণিজ্যিক পণ্য ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রেখে শুল্ক হার আরও বাড়ানো হয়েছে। লিফটকে মূলধনী যন্ত্রপাতি ক্যাটাগরিতে রেখে প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানান লিফট আমদানিকারক ও ব্যবসায়ীরা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। ফিফা ক্লাব বিশ্বকাপে ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি। আল হিলালের বিপক্ষে লড়বে লস ব্ল্যাঙ্কোস। রাজধানীর ধানমন্ডিতে 52 লাখ টাকা, কেরানীগঞ্জে 50 ভরি স্বর্ণ, মিরপুরে মানি এক্সচেঞ্জের 22 লাখ টাকা সহ ধারাবাহিক ডাকাতিতে জড়িত একটি চক্রের 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, স্থানীয়দের যোগসাজশে টার্গেট ঠিক করে ডাকাতি করত চক্রটি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাজধানীর মিরপুর 10 নম্বরে গত 27 মে সকাল 9:30টার দিকে মাহমুদ মানি এক্সচেঞ্জের প্রায় 22 লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল।
একজন পথচারীর মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় শেরেবাংলা স্টেডিয়াম ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি গলির মুখে ভুক্তভোগীরা পৌঁছালে ওত পেতে থাকা 7 থেকে 8 জন মুখোশধারী ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাতদের একজন পিস্তল ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগটি কেড়ে নেয়। এর একটা লোকাল সোর্স থাকে, লোকাল সোর্স প্রথমে তাদেরকে ইনফরমেশন দেয় এবং দীর্ঘদিন সেটা র্যাকি করে। কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখে, দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা কখন ব্যাগটা চিকন। মোটা মানে বেশি টাকা আছে, এইভাবে তারা টাইমটা দেখে। তারিখ তারা নির্ধারণ করে কোন তারিখে এই অঞ্চলের মার্কেট বন্ধ থাকে, মার্কেট বন্ধ থাকলে লোক সমাগম কখন কম হয়। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট পরিবেশ সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ চক্রের আরও 5 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির প্রায় 5 লাখ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা, 2,12,000 টাকার জালনোট সহ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। আর এই চক্রটা একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছে মূলত জেলখানায়, বিভিন্ন মামলায় যখন যায়, বিভিন্ন জেলের যখন আসামিরা সেখানে থাকে ওই ক্ষেত্রে ওইখানে পরিচয় হয়, পরিচয়ের পর সখ্যতা হয়, একটা ছোট ছোট গ্রুপ ফর্ম করে। এভাবেই আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি। একই সংবাদ সম্মেলনে আলোচিত সিনেমা তাণ্ডবের পাইরেসির মূল হোতা টিপু সুলতান সহ 3 জনকে গ্রেপ্তারের কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। চলচ্চিত্রটির প্রযোজক পাইরেসির অভিযোগে টিপু সুলতান সহ আরও কয়েকজনের নামে রাজধানীর বনানী থানায় মামলা করেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে খেলার খবর। যুক্তরাষ্ট্রে চলমান ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবলের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের শেষ দিন মাঠে নামছে 3 ফেভারিট রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস। বৃহস্পতিবার ভোর 7টায় ওয়াশিংটন ডিসিতে জি গ্রুপের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে ইটালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এর আগে বুধবার রাত 10টায় একই গ্রুপের ম্যাচে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ মরক্কোর ক্লাব আল ওয়েদাদ। বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় মায়ামিতে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে এইচ গ্রুপে এবারের অভিযান শুরু করবে 5বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সদ্য শেষ হওয়া মৌসুমে ট্রফি শূন্য থাকা গ্যালাক্টিকোস নতুন ম্যানেজার জাভি আলোনসোর কোচিংয়ে বিশ্বসেরা ট্রফি জিততে পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করে মাঠে নামছে। রিয়াল মাদ্রিদের মতোই এই মৌসুমে একটা ট্রফিও জিততে না পারা ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলার চোখ ক্লাব ওয়ার্ল্ড কাপ শিরোপার দিকে। 2023-এ গার্দিওলার কোচিংয়ে একবারই শিরোপা জেতে সিটিজেন্স। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। নিরাপত্তার জন্য জনভোগান্তি না করতে এসএসএফকে প্রধান উপদেষ্টার নির্দেশ, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়নি, জামায়াত এনসিপি পক্ষে মত দিলেও বিপক্ষে বিএনপি। ইরানে সামরিক হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে বলে ইরানের হুঁশিয়ারি, মার্কিন শর্ত মানবেন না বললেন খামেনি। এবং দেশে প্রথমবার বিরল গোলাপি হাতির ভিডিও ধারণ করল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।